হাই, ওয়েলকাম ব্যাক টু লার্নিক্সা। আজকে আমরা অমরনাথ গল্পটির বাকি অংশটুকু পড়ব। আশা করি প্রথম অংশটুকু বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা থেকে থাকে প্লিজ ডু কমেন্ট ডাউন অ্যান্ড আই উইল ট্রাই টু ক্লিয়ার দ্য কনফিউশন। সো চলো আজকে বাকি অংশটুকু দেখে নেওয়া যাক। অ্যাট পেহেলগামে দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস। পেহেলগামের লিটারাল মিনিং হলো মেষপালকদের গ্রাম, সেটা এখানে বলা হচ্ছে, যেটা ছিল মেষপালকদের গ্রাম। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, একদিনের জন্য ক্যাম্প স্থাপন করা হলো বা সবাই সেখানে থামলো। কেন? টু কিপ একাদশী পালন করার জন্য। আমরা জানি একাদশী হিন্দুদের একটি ব্রত, বিশেষ করে হিন্দু সমাজে বিধবা মহিলাদের একাদশী করতে হয়। এবং আর কি হয়, যারা বিভিন্ন ঈশ্বরের ব্রত করে থাকেন তাদেরকেও একাদশী করতে হয়। তো যারা পিলগ্রিমেজ বা যারা তীর্থযাত্রার জন্য যাচ্ছে তাদেরকে একাদশী পালন করতে হবে। সেই একাদশী পালনের জন্য তারা এই পেহেলগামে একদিনের জন্য থামলো। It was a beautiful little ravine floored for the most part with sandy island in the pebble-worn bed of a mountain stream. এটা ছিল খুব সুন্দর একটা গিরিখাত। ravine means গিরিখাত। For the most part with sandy island in the pebble-worn bed of a mountain stream, যার বেশিরভাগ অংশটা কি ছিল? নদীবাহিত ছোট ছোট নুড়ি পাথরের সুন্দর এক একটি দ্বীপ। অর্থাৎ ওই যে গিরিখাত, তার মধ্যে দিয়ে বয়ে চলেছে একটা ছোট্ট সুন্দর নদী, এবং তার পাড়ে কি রয়েছে? নদীবাহিত যে নুড়ি পাথর সমস্ত কিছু রয়েছে, সেই সমস্ত কিছু জড়ো হয়ে যেন ছোট ছোট দ্বীপের মতো গঠন করেছিল। এখানে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেওয়া হচ্ছে। The slopes about it were dark with pine trees. এর ঢালগুলো, পর্বতের যে ঢাল সেটাকে বলা হয় স্লোপ। সেই যে ঢালগুলো সেগুলো পাইন গাছের ছায়ায় অন্ধকার হয়েছিল। And over the mountain at its head was seen. এবং যে পর্বতের চূড়া সেটাতে কি দেখা যাচ্ছিল? At sunset, সূর্যাস্তের সময়, the moon, চাঁদটাকে। Not yet full, যেটা তখনও পর্যন্ত পরিপূর্ণ ছিল না, চাঁদটা ছিল অর্ধচন্দ্র। একাদশী মানেই আমরা বুঝতে পারছি যে সামনেই পূর্ণিমা আসতে চলেছে। তো সেটাই বলা হচ্ছে এখানে, যে চাঁদটা তখনও, যেহেতু পূর্ণিমা এখনো আসেনি, চাঁদটা তখনও ছিল অর্ধেক। It was the scenery of Switzerland or Norway at their gentlest and loveliest. এই সৌন্দর্যটা ছিল ঠিক যেন সুইজারল্যান্ড বা নরওয়ের সব থেকে সুন্দর এবং শান্ত দৃশ্যগুলির মতো একটি। আমরা জানি যে সুইজারল্যান্ড এবং নরওয়ে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ঠিক কতটা বিখ্যাত। তো এখানে যে কাশ্মীরের বা পেহেলগামের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটাকে তুলনা করা হলো সুইজারল্যান্ড বা নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে। Here we saw the last of human dwellings. এখানে আমরা মনুষ্য বসবাসের শেষ চিহ্ন দেখতে পেলাম। A bridge, একটা সেতু, a farm house, একটা খামার বাড়ি, with its plowed fields, যার পাশে রয়েছে কিছু চাষ করা জমি, and a few shattered huts, এবং কিছু বিক্ষিপ্ত বাড়ি। আমরা জানি যে পাহাড়ে দেখা যায় এটা যে বিক্ষিপ্ত কিছু কুটির বা তোমার কাঠের যে বাড়িগুলো দেখা যায়, সেটাকে এখানে বলা হচ্ছে shattered huts. And here on a grassy knoll, এবং এখানেই একটা ঘাসে ঢাকা গোলাকার ঢিপির ওপর, এই knoll means হচ্ছে গোলাকার ঢিবি, সেই গোলাকার ঢিবির ওপর when the final march began, যেখান থেকে আমাদের শেষ যাত্রাটা শুরু হলো, we left the rest of our party encamped. আমরা আমাদের দলের বাকিদেরকে ওখানেই ছেড়ে রেখে গেলাম। Through scenes of indescribable beauty, অবর্ণনীয়, অর্থাৎ যা ভাষায় প্রকাশ করা যায় না সেই রকম সৌন্দর্যের মধ্যে দিয়ে 3000 of us ascended the valleys. আমরা 3000 জন উপত্যকার উপরে উঠতে লাগলাম। That opened before us as we went, যেটা আমাদের যাত্রাপথে একটার পর একটা এগিয়ে আসছিল। The first day, প্রথম দিন, we camped in a pine wood. আমরা পাইন গাছের জঙ্গলে ক্যাম্প করলাম। The next, পরের দিন, we had passed the snow line. আমরা চির তুষার রেখা পেরিয়ে গেলাম। এই যে স্নো লাইন কাকে বলে? যে কাল্পনিক রেখার উপরে সারা বছরই বরফ জমে থাকে, সেই কাল্পনিক রেখাটাকেই বলা হয় স্নো লাইন। সেই স্নো লাইন পেরিয়ে গেলাম and pitched our tents beside a frozen river. একটা বরফ জমে যাওয়া নদীর পাশে আমাদের তাঁবু খাটালাম। That night, সেই রাত্রে, the great campfire was made of juniper. সেদিনকে জুনিপার গাছের কাঠ দিয়ে বিশাল আগুন জ্বালানো হলো। তাঁবুর সামনে বিশাল আগুন জ্বালানো হলো জুনিপার গাছের কাঠ দিয়ে। And the next evening, পরের দিন সন্ধেবেলায়, at still greater heights, তার থেকেও অনেকটা উঁচুতে, the servants had to wander many miles.
পরিচারকদেরকে অনেকটা মাইল ঘুরতে হলো। কেন? ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফিউল, এই যে বিরল জ্বালানি খোঁজার উদ্দেশ্যে। অর্থাৎ তারা অনেকটা উঁচুতে চলে গিয়েছে, সেখানে গাছপালার সংখ্যা আস্তে আস্তে কমে আসছে, তাই ওই যে জুনিপার গাছ সেটা কিন্তু খুব সহজে আর পাওয়া যাচ্ছিল না। সেই জুনিপার গাছের কাঠ সংগ্রহ করার জন্য, যাতে করে তারা তাঁবুর সামনে আগুন জ্বালাতে পারে, সেজন্য তাদেরকে অনেকটা পথ বা অনেকটা মাইল ঘুরে ঘুরে এই ফিউলটা বা জ্বালানিটা সংগ্রহ করতে হলো। At last the regular pathway came to an end. অবশেষে এই বাঁধা ধরা পথ শেষ হলো। যে উপত্যকার পথ তারা পেরিয়ে আসছিল সেটা এতদিনে শেষ হলো। And we had to scramble up and down. Scramble up and down means খুব কষ্ট করে ওঠা। আমাদের সবাইকে খুব কষ্ট করে উঠতে হচ্ছিল along goat paths. গোট পাথ মিন পাকদণ্ডী যেটাকে বলা হয়, অর্থাৎ বহু মানুষের চলাচলের ফলে পায়ের পাতার যে চাপ সেটার ফলে যে রাস্তা তৈরি হয়, সরু বা সংকীর্ণ যে রাস্তা তৈরি হয় সেটাকেই বলা হয় গোট পাথ বা পাকদণ্ডী। অর্থাৎ বহু মানুষ সেখানে পায়ে হেঁটে যাতায়াত করছে, বহুদিন ধরে যাতায়াতের ফলে মানুষের পায়ের চাপে সেটা একটা রাস্তার আকার ধারণ করেছে এবং সেটা খুবই সংকীর্ণ। অর্থাৎ বলছে আমাদেরকে ওই পাকদণ্ডির মধ্যে দিয়ে বা সরু রাস্তার মধ্যে দিয়ে যেতে হলো অন দ্য ফেস অফ স্টিপ ডেক্লিভেজ, সেই উতরাইয়ের উপর দিয়ে। আমরা জানি পাহাড়ে খাড়াই উতরাই থাকে, কোথাও খাড়া, কোথাও খুব উঁচু, কোথাও নিচু। তো সেই যে জায়গা, সেই উতরাইয়ের উপর দিয়ে তারা যাচ্ছিলেন এবং পথটা ছিল খুবই সংকীর্ণ, মানুষের পায়ের চাপে তৈরি সরু বা সংকীর্ণ পথ। ওকে, টিল উই রেস্ট দ্য বোল্ডার স্ট্রোন গর্জ, যতক্ষণ না পর্যন্ত আমরা বড় বড় পাথরের চাঁইয়ে ঢাকা গিরি সংকটে এসে পৌঁছালাম। ইন হুইচ দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, যেখানে এই অমরনাথ গুহাটি অবস্থিত। অর্থাৎ অবশেষে তারা অমরনাথ গুহাতে এসে পৌঁছালেন। As we ascended these, যখন আমরা এখানে উঠলাম, we had before us the snow peaks, আমাদের চোখের সামনে আমরা দেখতে পেলাম স্নো পিকস, তুষারে ঢাকা পর্বত শৃঙ্গ, covered with a white veil, নিউলি ফলেন, যেটা সদ্য পতিত সাদা বরফের ঘোমটায় ঢাকা ছিল। ভেল মিন্স ঘোমটা। তোমরা দেখে থাকবে বিয়ের দিন ব্রাইডের মাথায় যে ওড়নাটা দেওয়া হয় সেটাকেই বলা হয় ভেল, মিন্স ঘোমটা। তো সেই যে পর্বত শৃঙ্গ বা পর্বতের চূড়া, সেখানে কি হয়েছে, সদ্য পতিত হওয়া যে বরফের আস্তরণ, সেটা দূর থেকে দেখে মনে হচ্ছে যেন পর্বতগুলিকে ঘোমটা দিয়ে ঢেকে দিয়েছে। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, এবং গুহার মধ্যে, ইন আ নিশ, NICHE, নট নিচ, মিন্স হলো প্লেস, এই যে ফাঁকা জায়গাটায়, নেভার রিচড বাই সানলাইট, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, শোন দ্য গ্রেট আইসলিঙ্গম, সেখানে দেখা যাচ্ছিল ওই মহান তুষারের যে লিঙ্গটি বা বরফের লিঙ্গটি। দ্যাট মাস্ট হ্যাভ সিমড, যেটা দেখে অবশ্যই তাদের কাছে মনে হয়েছিল, কাদের কাছে, টু দ্য অস্ট্রাক পেজেন্টস, ওই বিস্মিত হয়ে যাওয়া কৃষকদের কাছে, হু ফার্স্ট কেম আপন ইট, যারা প্রথম এটাকে দেখেছিল। লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, তাদের কাছে মনে হয়েছিল এটাই যেন সাক্ষাৎ ভগবানের দর্শন বা সাক্ষাৎ ভগবানের দর্শন তারা পেয়েছে। অর্থাৎ সেখানে পৌঁছানোর পর এত কষ্ট করে, এত চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে পৌঁছে যখন সেই শিবলিঙ্গটি দেখা যায় বরফের তৈরি, তখন দেখে মনে হয় যেন স্বয়ং ঈশ্বরেরই সাক্ষাৎ মিলল বা স্বয়ং ভগবানের দর্শন মিলল। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যে পিজেন্টরা ওই গুহাটি প্রথম আবিষ্কার করেছিল, শুধু তারাই নয়, যেই যায়, অর্থাৎ এখানে সিস্টার নিবেদিতা এবং স্বামীজি দুজনেই ভীষণভাবে বিস্মিত হয়েছিলেন। The Swami had observed every rite in the pilgrimage came along. স্বামীজি যাত্রাপথে সমস্ত ধরনের তীর্থযাত্রার যে রিচুয়ালসগুলো, রাইটস মিন্স রিচুয়ালস, নিয়ম কানুন তিনি পালন করেছিলেন। He had told his beads, তিনি মালা জপ করেছিলেন। মালা জপেছিলেন বলতে এখানে বোঝা হচ্ছে যে জপমালাগুলো জপ করা হয় না, ঈশ্বরের নাম করা হয়, সেটা কি এখানে বলা হচ্ছে। তিনি জপমালা জপেছিলেন বা তিনি মালা জপেছিলেন। Kept fasts, তিনি উপবাস রেখেছিলেন। and bathed in the ice cold waters of 5 streams in succession, পরপর তিনি 5টি নদীর বরফ ঠান্ডা জলে স্নান করেছিলেন। এখানে 5 streams মেবি পঞ্চতর্ণী বা পাঁচতর্ণী সেটার কথা হয়তো বলা হচ্ছে। এটা পেহেলগামেরই একটি জায়গা, অমরনাথের যাত্রাপথে পড়ে। এটি অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং এই যে 5টি নদীর যে সঙ্গম স্থল, সেটাকে এখানে ভীষণভাবে পবিত্র বলে মনে করা হয়। ক্রসিং দ্য রিভার গ্রাভেলস অন আওয়ার সেকেন্ড ডে, দ্বিতীয় দিন যে নুড়ি বিছানো নদীগর্ভ আমরা পেরিয়ে এসেছিলাম, অর্থাৎ নদীর মাঝে মাঝে হয়তো বড় বড় বোল্ডার রয়েছে বা বড় বড় নুড়ি পাথর রয়েছে, সেগুলোর কথা বলা হচ্ছে, সেগুলি হচ্ছে গ্রাভেলস। অ্যান্ড নাও হি এন্টার্ড দ্য কেভ, এখন তিনি গুহায় প্রবেশ করলেন। ইট সিম টু হিম, তাকে দেখে মনে হলো, অ্যাজ ইফ হি স শিবা মেড ভিজিবল বিফোর হিম, তিনি যেন তার সামনে স্বয়ং শিবকে দেখতে পেয়েছেন। Amidst the buzzing, swarming noise of the pilgrim crowd, তীর্থযাত্রীদের ভিড়ের যে গুঞ্জন ও কোলাহল, and the overhead fluttering of the pigeons,
মাথার উপর পায়রাদের যে ঝটপটানি, সেই সমস্ত কিছুর মধ্যে তিনি কি করলেন? হি নেল্ড, তিনি নতজানু হয়ে বসলেন, অ্যান্ড প্রস্ট্রেটেড 2 or 3 টাইমস, সাষ্টাঙ্গে তিনি 2-3 বার প্রণাম করলেন, আননোটিসড, সবার অলক্ষ্যে। অ্যান্ড দেন, এবং তারপরে অ্যাফ্রেড লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, তারপরে তিনি ভয় পেয়ে গেলেন হয়তো তিনি আবেগে আত্মহারা হয়ে পড়বেন বা আবেগে বিহ্বল হয়ে পড়বেন। হি রোজ, তিনি উঠে পড়লেন, অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ, এবং সেখান থেকে নিঃশব্দে চলে গেলেন। হি সেড আফটারওয়ার্ডস, তিনি পরে বলেছিলেন, দ্যাট ইন দিস ব্রিফ মোমেন্টস, এই অল্প সময়ের মধ্যে, হি হ্যাড রিসিভড ফ্রম শিবা দ্য গিফট অফ অমর, তিনি এই স্বল্প সময়ের মধ্যেই দেবাদিদেবের কাছ থেকে বা স্বয়ং শিবের কাছ থেকে অমরত্বের বরদান পেয়েছেন। এই অমরত্বের বরদান কি? নট টু ডাই আনটিল হি হিমসেলফ হ্যাড উইলড ইট, ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত না তিনি চাইছেন, অর্থাৎ ইচ্ছা মৃত্যু বরদান পেয়েছিলেন। ইন দিস ওয়ে, পসিবলি, সম্ভবত এইভাবেই, ওয়াজ ডিফিটেড অর ফুলফিল দ্যাট প্রেজেন্টিমেন্ট হুইচ হ্যাড হন্টেড হিম ফ্রম চাইল্ডহুড, এইভাবেই হয়তো সেই পূর্বাভাসটা বা তার সেই অস্পষ্ট মনের ধারণাটা সত্যি হয়েছিল বা বিফলে গিয়েছিল, যেটা তাকে ছোটবেলা থেকেই তার মনের মধ্যে ছিল। সেটা কি? দ্যাট হি উড মিট উইথ ডেথ ইন আ শিবা টেম্পল অ্যামংস দ্য মাউন্টেন্স, যে তিনি কোনো এক পর্বতের শিব মন্দিরে গিয়ে তার মৃত্যু হবে, এরকম একটা অস্পষ্ট ধারণা তার মনের মধ্যে ছিল। তাকে ছোটবেলা থেকে এটা তাড়া করে বেড়াতো, তার মনে হতো তার যেন একটা পাহাড়ের উপরে গিয়ে কোনো এক শিব মন্দিরে তার মৃত্যু হবে, এবং এখানে এসে তার সেই দ্বন্দ্বটা কেটে গেল যখন তিনি স্বয়ং শিবের কাছ থেকে ইচ্ছা মৃত্যু বরদান পেয়েছিলেন। আউটসাইড দ্য কেভ, গুহার বাইরে, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন, গুহার বাইরে কোনো রকম ব্রাহ্মণদের উপদ্রব ছিল না। অফ দ্য হেল্পলেস পিপল, ওই অসহায় মানুষগুলোর ওপর, যেগুলো বেশিরভাগ তীর্থস্থানেই আমরা দেখে থাকি যে পান্ডাদের যে অত্যাচার সাধারণ মানুষের উপর, সেই কথাটাই এখানে বলা হচ্ছে। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি, অমরনাথ কিসের জন্য বিখ্যাত বা কিসের জন্য স্মরণীয়? এর যে সিম্পলিসিটি, সরলতা, অ্যান্ড ক্লোজনেস টু নেচার, প্রাকৃতিক পরিবেশের জন্য বিখ্যাত, অর্থাৎ প্রকৃতির কোলে যে অমরনাথ গুহাটি অবস্থিত, সেই প্রাকৃতিক সৌন্দর্য ছিল অবর্ণনীয় এবং স্বর্গীয়। বাট দ্য পিলগ্রিমেজ কালমিনেটস, কালমিনেটস মিনস চূড়ান্ত পরিণতি, এই যে তীর্থযাত্রা সেটার চূড়ান্ত পরিণতি বা শেষ কখন হয়? অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, রাখি বন্ধনের দিন। আমরা জানি যে শ্রাবণ মাসের পূর্ণিমাতে রাখি বন্ধন উৎসব পালন করে থাকি আমরা, অর্থাৎ এখানে বলতে চাইছি যে শ্রাবণ মাসের যে পূর্ণিমাতে রাখি বন্ধন উৎসব হয়, সেই দিনই এই অমরনাথ তীর্থযাত্রা সমাপ্ত হয়। অ্যান্ড আওয়ার রিস্টস ওয়ার টাইড উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্য স্যাক্রামেন্ট, ওই ধর্মীয় অনুষ্ঠানের ফলস্বরূপ, ওই ধর্মীয় অনুষ্ঠানের আচার হিসেবে আমাদের হাতে লাল হলুদ সুতো বেঁধে দেওয়া হলো। আফটারওয়ার্ডস, পরবর্তীতে, উই রেস্টেড অ্যান্ড হ্যাড এ মিল, আমরা বিশ্রাম নিলাম এবং খাবার খেলাম, অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, ছোট নদীর পাশে বড় পাথরের উপর, বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের তাঁবুতে ফিরে আসার আগে। দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, স্বামীজি এই জায়গাটির মাহাত্ম্যে পরিপূর্ণ হয়েছিলেন, অর্থাৎ জায়গাটির মাহাত্ম্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং যে আধ্যাত্মিক মাহাত্ম্য, সমস্ত কিছু মিলিয়ে তিনি ভীষণভাবেই ভাবাবিষ্ট হয়েছিলেন। হি ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, তার মনে হচ্ছিল তিনি এত সুন্দর জায়গায় এর আগে কখনো যাননি। হি স্যাট লং সাইলেন্ট, তিনি অনেকক্ষণ নীরবে বসেছিলেন। দেন হি সেড ড্রিমিলি, তারপরে তিনি কিছুটা স্বপ্নাবিষ্ট হয়ে বলেছিলেন, আই ক্যান ওয়েল ইমাজিন হাউ দিস কেভ ওয়াজ ডিসকভার্ড, আমি এখন কল্পনা করতে পারি কিভাবে এই গুহাটি প্রথম আবিষ্কার হয়েছিল। আ পার্টি অফ শেফার্ডস, মেষপালকদের একটি দল, ওয়ান সামার ডে, একটি গ্রীষ্মের দিনে, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, তাদের পশুদেরকে হারিয়ে ফেলেছিল, অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হিয়ার ইন সার্চ অফ দেম, এবং তাদেরকে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছেছিল। দেন ওয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিজ, যখন তারা উপত্যকা দিয়ে তাদের বাড়ি ফিরে এসেছিল, দে টোল্ড হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, তারা বর্ণনা করেছিল কিভাবে হঠাৎ করে তারা দেবাদিদেব মহাদেবের দর্শন পেয়েছেন। অন মাই মাস্টার হিমসেলফ ইন এনি কেস, যাই হোক না কেন, আমার গুরুদেব নিজে, আ লাইক স্টোরি ওয়াজ ট্রু, তিনি বিশ্বাস করতেন এই গল্পটি সত্য বলে। দ্য পিওরিটি অ্যান্ড হোয়াইটনেস, সেই যে শুদ্ধতা এবং শুভ্রতা অফ দ্য আইস পিলার, ওই বরফের স্তম্ভটির, স্টার্টেলড, তাকে অবাক করে দিয়েছিল বা বিস্মিত করে দিয়েছিল, অ্যান্ড এনর্যাপ্ট হিম, তাকে আবিষ্ট করে দিয়েছিল। দ্য ক্যাভার্ন, ক্যাভার্ন মিন্স কেভ, ওই গুহাটি হ্যাড রিভিলড ইটসেলফ টু হিম অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, এটা যেন তাকে কৈলাসের মাহাত্ম্য বর্ণনা করেছিল, অর্থাৎ কৈলাসের যে গোপন রহস্য সেটা তিনি যেন এই গুহার মধ্যে থেকেই উদ্ঘাটন করতে পেরেছিলেন। তোমরা জানো যে কৈলাস হচ্ছে হিমালয় পর্বতের আরেকটি অন্যতম শৃঙ্গ, যেটি এখনো পর্যন্ত জয় করা সম্ভব হয়নি।
সেটিকে মনে করা হয় যে স্বয়ং শিব এবং পার্বতী সেই কৈলাসে বসবাস করেন। তাই মনে করা হয় সেখানে প্রবেশের অধিকার কারো নেই, তাই পর্বতশৃঙ্গটি এখনো জয় করা যায়নি। তার থেকে উঁচু বহু পর্বতশৃঙ্গ জয় করা হলেও কৈলাসকে কিন্তু এখনো জয় করা যায়নি। এটা একটা ধর্মীয় বিশ্বাস, এমনকি এটার উপর দিয়ে কোনো বিমানও যেতে পারে না। অর্থাৎ এই যে কৈলাসের রহস্য, সেটা কিন্তু আজও মানুষের কাছে অজানা। এই যে কৈলাসের রহস্য তিনি সেই গুহায় গিয়ে জানতে পেরেছিলেন। And for the rest of his life, এবং তার বাকি জীবনে, he cherished the memory of how he had entered a mountain cave. তিনি তার মনের মধ্যে সযত্নে লালন পালন করেছিলেন সেই মেমোরিটা বা সেই স্মৃতিটা, যে কিভাবে তিনি একটি পর্বতের গুহায় প্রবেশ করেছিলেন and came face to face there, এবং সেখানে তিনি মুখোমুখি হয়েছিলেন with the Lord himself, স্বয়ং ঈশ্বরের বা স্বয়ং ভগবানের। অর্থাৎ এই যে অমরনাথ গুহায় তার আসা এবং স্বয়ং শিবের দর্শন, তার বর পাওয়া, সমস্ত কিছু তার জীবনের বাকি অংশটুকু জুড়ে বা বাকি সময়টুকু জুড়ে তিনি তার মনের মধ্যে সযত্নে লালন পালন করেছিলেন, সেটা তিনি যত্নে তুলে রেখেছিলেন। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য স্টোরি অমরনাথ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফলো ফর মোর।